সব ছুঁয়ে নেবে একেবারে, একসা করে দিলে। ওটা কি করলে তুমি? বোমাশ্রীটা ছুঁয়ে ফেললে? আচ্ছা, এতগুলো বছর সংসার করছো, আর কবে জ্ঞান বুদ্ধি হবে তোমার বলবে আমাকে? বিয়ের কাজে স্ত্রী হচ্ছে সবচেয়ে মঙ্গল চিহ্ন, আর ওটাই তোমাকে হাতে করে সরাতে হলো। বিধবা মানুষ, বিয়ের জিনিসে হাত দিতে নেই, তুমি জানো না? আমি থতমত খেয়ে সরে গেলাম দেখে পাশ থেকে আমার মা ব্যাপারটা সামলে দেবার জন্য বলল, তুই এখানে গুড়গুড় করছিস কেন? সেটাই তো বুঝতে পারছি না। তোকে এখানে তো কোনো প্রয়োজন হবে না, তুই বরং রান্নার ওদিকটা একটু দেখ। গায়ে হলুদ নিয়ে ওদের বেরোনোর সময় হয়ে গেল, লুচি তরকারিগুলো রেডি করে রাখ। ওরা বেরিয়ে গেলেই সবাইকে হাতে হাতে জল খাবারটা দিয়ে দিবি। আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এলাম। চোখে জলও আসে না আজকাল। এ বাড়িতে এসেছি প্রায় এক যুগ হতে চলল। মাধ্যমিক দেবার পর একরকম বাধ্য হয়ে বিয়ে দিয়েছিল আমার বাবা মা। বাবা একটা দোকানে কাজ করত, মা দুটো বাড়িতে রান্না করত। গ্রামের বাড়িঘর, নাইনে উঠতে না উঠতেই মা উঠে পড়ে লাগলো একটা সচ্ছল পরিবারে বিয়ে দেওয়ার জন্য, যাতে অভাবের সংসারে বড় হওয়া মেয়েটাকে মোটা ভাত মোটা কাপড়ের জন্য বাকি জীবনটা কষ্ট করতে না হয়। বাবুদের বাড়ির পরিচিত সূত্রে একটা ভালো সম্বন্ধও পেয়ে গেল। বাবা নেই, মা আর দুটো ছেলের সংসার। বড় ছেলে শহরে বড় স্টেশনারি দোকান, ছোট ছেলের পড়াশোনায় খুব ভালো, কলেজের পর রিসার্চ না কি বলে সেই সবই করছে। বড় ছেলের সঙ্গেই আমার বিয়ে হয়ে গেল। ফুটফুটে দেখতে ছিলাম বলে ওদের পছন্দও হয়ে গিয়েছিল। তেমন কিছু চায়নি ওরা, নগদ বা ফার্নিচারের কোনো দাবি ছিল না। মা বাবা এমন ছেলে এমন পরিবার পেয়ে খুব নিশ্চিন্ত হলো। সবচেয়ে বেশি হাঁপ ছেড়ে বাঁচলেন আমার শাশুড়ি মা। ওনার বয়স প্রায় 70-এর ওপর। এই বয়সে বাড়ির কাজকর্ম, রান্না বান্না, ছেলেদের জামা কাপড় কাচা ধোয়া একা হাতে করতে ভীষণ কষ্ট পাচ্ছিলেন। একজন গ্রামের খেটে খাওয়া ফ্যামিলির মেয়ে এনে সংসারের ভার তার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চেয়েছিলেন। সেদিন থেকে বলতে গেলে আমিও খুব ভাগ্যবান ছিলাম। আমার স্বামী আর আমার বয়সের তফাৎ বেশ অনেকটাই ছিল, প্রায় 13-14 বছর। কিন্তু উনি খুবই শান্তশিষ্ট, নির্বিবাদী একটা মানুষ ছিলেন। পরিণত বয়স, তাই ভালোবাসা জানান দেবার সময় বা ইচ্ছে কোনোটাই তার ছিল না। কিন্তু আমাকে কোনো দিক থেকে কোনো বঞ্চিত করেননি। আর বকাবকি মারধরের প্রশ্নই ওঠে না, তেমন স্বভাব ছিল না তার। বিয়ের পরদিন থেকে সংসারের হাল আমি একা হাতে ধরে নিয়েছিলাম, নিপুণ হাতে সব সামলেও দিতাম। শাশুড়ি তারপর থেকে প্রায় সময় ঠাকুর ঘরে আর শোয়ার ঘরেই কাটাতেন। বাড়িতে আর কোনো মহিলা ছিল না বলে আমার একাধিপত্যে সংসার চলত। আমিও এক হাতে শাশুড়ির একাদশী অম্বুবাচী করানো থেকে শুরু করে রান্না করা, ঘর পরিষ্কার, দেওরের দেখাশোনা, স্বামীর সেবা যত্ন, শাশুড়ির বাতের ব্যথার মালিশ, আমিষ নিরামিষ, ছোঁয়াছুঁয়ি এড়ানো সব সামলে নিতাম। খুব আনন্দে আর নিশ্চিন্তে ছিলাম। মা বাবাকে ধন্যবাদ দিতাম এরকম একটা বাড়িতে আমাকে দেখে শুনে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু ওই যে কথাই বলে, তুমি যাও বঙ্গে তোমার কপাল চাই সঙ্গে, এত সুখ আমার কপালে সহ্য হলো না। বিয়ের বছর কয়েকের মাথায় আমার বয়স যখন মেরে কেটে 21 কি খুব জোর 22 হবে, লিভার ক্যান্সারে আমার স্বামী হঠাৎ মারা গেলেন। চিকিৎসার সময়টুকু দেননি। তখন আমি পরিণত গৃহবধূ, শোকে তাপে এতটাই নার্ভাস হয়ে গিয়েছিলাম যে স্বামীর দোকানটা কোনোভাবে চালাবো এই ভাবনা একেবারের জন্য মাথায় আসেনি। দোকানটা বন্ধ হয়ে গেল। ততদিনে দেওর প্রফেসর একটা বান্ধবীকে বিয়ে করে ফেলেছে, শুনেছি তাকেই বিয়ে করবে। শাশুড়ির পেনশন আর দেওরের খরচায় সংসার চলত। একাদশীর দিনগুলোয় শাশুড়ি মা প্রায় বলতেন, মা থাকতে থাকতে ছেলে যাওয়া যে কি যন্ত্রণা, যার যায় সে বোঝে। এতটুকু একটা মেয়ে এখনকার দিনে এই বয়সে বিয়েই হয় না, আর এই বিধবা হয়ে গেল। মুখের দিকে তাকাতে পারি না।
মেয়েটার একটা বাচ্চা কাচ্চাও হলো না এই 5 বছরে, যার মুখের দিকে তাকিয়ে একটু মনে জোর পাবে। কি নিয়ে থাকবে মেয়েটা জানি না। অনেকবার মা বাবা নিয়ে যেতে চেয়েছিল। বাবা বলেছিল এখনো তোর বাবা বেঁচে আছে, জানি নুন ভাত হোক শাক ভাত হোক ঠিক খাওয়াতে পারবো, চল আমার সঙ্গে। মন সায় দেয়নি। ওই একলা ছেলেহারা বুড়িটাকে ফেলে যেতে পারেনি। শাশুড়িমা বরাবর বলতেন একটা দোষবর হোক যেমনই হোক ছেলেদেরকে বিয়ে দিয়ে দিন, কি নিয়ে বাঁচবে বাকিটা জীবন। কিন্তু আমি পারিনি। কম কথা বলা ঠান্ডা মানুষটা এই বছর 6 কবে মনের ভেতর একটা জায়গা করে নিয়েছে বুঝতে পারিনি। আত্মীয় পরিজনদের শাশুড়ি বলতো ছেলে নেই, বুকটা জ্বলে পুড়ে যায় আমার, কিন্তু মেয়েটার মুখে চেয়ে চুপ করে থাকি। ওর কষ্টটাই কি কম? কিন্তু আত্মীয় পাড়াপড়শিরা শাশুড়ি বউয়ের এই মাখামাখিটা মোটেই সহ্য করতে পারতেন না। আমার কাকিমা শাশুড়ি প্রায় শাশুড়িকে বলতেন তোমার আবার বেশি বাড়াবাড়ি দিদি, ওই মেয়ে অপয়া কদিন যেতে না যেতেই খেয়ে বসলো। পড়শিরা বলতো ঠিকমতো রোগের চিকিৎসা হয়নি, যত্ন হয়নি। অসুস্থ বইয়ের তো বোঝা উচিত ছিল ঠিকমতো। ডাক্তারপথ্য তাবিজ কবজ করলে ঠিকই বেঁচে যেত। বাঁচা মেয়ে মানুষ তো। এটা ছিল সকলের মনের কথা। মোট কথা শাশুড়ি মা ছাড়া বাকি সকলের কাছে আমি বড় রকমের অপয়া ছিলাম। কিন্তু তিনি এসবে কান দিতেন না। নিজে খুব অল্প বয়সে বিধবা হয়েছিলেন বলে হয়তো আমার কষ্টটা বুঝতে পারছেন। কিন্তু সমস্যা শুরু হলো দেওরের বিয়ের কথাবার্তা পাকা হওয়ার পর থেকে। তখন থেকে উনি পাপায় মানে আমার দেওয়ারের কাছে আমাকে ঘেঁষতে দিতেন না। কথা বললে বা মজা করলে অসন্তুষ্ট হতেন। অথচ এই পাপাইকে আমি প্রথম থেকেই ভাই বলে ডাকতাম। শুধু ডাকতামই না, ওকে নিজের ভাই মনে করতাম। ওর যত পরনের জামা কাপড় কাচা থেকে শুরু করে কলেজের ভাত সন্ধ্যার টিফিন আমিই করে দিতাম। প্রিয়ার কথা প্রথমে আমাকেই তো ও জানিয়েছিল, সরাসরি মাকে বলতে সাহস পায়নি। আমি মায়ের আর্জি মেজাজ বুঝে মাকে জানিয়ে সম্বন্ধটা রাজি করিয়েছিলাম। এহেন অবস্থায় হঠাৎ মায়ের এরকম আচার ব্যবহার কি কারণে, আর আমারই বা অন্যায় কোথায় বুঝে উঠতে পারছি না। বিয়ের পাকা কথা বলতে আশীর্বাদে আমাকে নিয়ে গেলেন না। খুব কষ্ট পেয়েছিলাম। আমার মাকে একথা বলতে মা বলল তোর হালকা বয়স, স্বামীহারা, ওসব দেখলে কষ্ট হতো, চোখের জল পড়তো, শুভ কাজ তো, তাই নিয়ে যায়নি। হয়তো ভালোই হয়েছে, তোর বুকটা জ্বলে পুড়ে যেত। আমি বুঝে পাই না ভাইয়ের বিয়ের কাজে আমার কেন চোখের জল পড়বে, আমি কেন এত ক্ষতি চাইব। যাই হোক, এরপর বিয়ের কেনাকাটা করতে পাপাই আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেখানেও শাশুড়িমা নিষেধ করেছিলেন। আজ দধিমঙ্গল থেকে শুরু করে গায়ে হলুদের আগে পর্যন্ত আমাকে সামনেই আসতে দেওয়া হয়নি। এসব নানান কথা মনে পড়ছে। এমন সময় হঠাৎ আমার মামাতো যা রান্নাঘরে ঢুকে বলল, ও দিদি, আমাকে চটপট দুটো লুচি দাও তো, খেয়ে গায়ে হলুদের কাজে লাগবো। পরপর গায়ে হলুদ, স্নান করানো, জল সইতে যাওয়া, অনেক কাজ। একটু কিছু খেয়ে নি। আমি এক্ষুনি দিচ্ছি বলে একটা প্লেটে দুটো লুচি তরকারি আর দুটো মিষ্টি দিলাম। ও খেতে খেতে বলল, আমরা ওদিকে এত ব্যস্ত, তুমি খেয়ে নিও তখন। তোমার তো আবার এসবের বালাই নেই, খাও দাও, ঘোরো বেড়াও, এনজয় করো, আর কি। বলেই আমাকে হাতের মোটা মোটা শাঁখা বলা বাঁধানো দেখিয়ে বলল, এবারের অ্যানিভার্সারিতে তোমার দেওর করে দিয়েছে। যত যাই বলো, বিয়ে পরে গয়নাতেই কিন্তু মেয়েদের সবচেয়ে সুন্দর লাগে, বলো দিদি। মা ঠিকই বলেছিল। আমার এবার বুকটা সত্যি জ্বলছে, কিন্তু সত্যি বলছি, হিংসে হচ্ছে না, অদ্ভুত একটা হাহাকার হচ্ছে। যাই হোক, সব কাজ মেটার পর বিকেল হলো। আমি আর একবারও রান্নাঘর আর নিজের ঘর ছেড়ে বিয়ের ওদিকে যাইনি। সন্ধ্যায় পাপায় বেরোনোর সময় মায়ের পর আমাকে প্রণাম করতে এলে কাকি শাশুড়ি বললেন, এই হয়েছে,
এখনকার ছেলেরা সব মঙ্গল অমঙ্গল জ্ঞান নেই। বিধবা ভাঁজা মেয়ে মানুষ, ওর আবার আশীর্বাদ কি? তোর এই শ্বাস দেখে ফোঁস করে যে নিঃশ্বাস পড়ল, ওতেই না হাই লেগে যায়। আমার শাশুড়ি শুনে আমাকে ধমকে বললেন, নিজের ঘরে গিয়ে থাকো না, শুভ কাজে বেরোনোর সময় এখানে আসার কি দরকার? আমি ছুটে ঘরে চলে গেলাম। এতদিন দুহাতে ধরে রাখা সংসারটার কাছে আমি আজ এত ক্ষতিকর, এত অপয়া হয়ে গেলাম। আজ বহুদিন পর অঝরে কাঁদতে লাগলাম। সারাদিন ক্লান্তিতে চোখটা লেগে গিয়েছিল। রাত 9টা হবে তখন। মায়ের রাতের খাবারটা ঘরে দিতে গিয়ে শুনতে পেলাম মাসি শাশুড়ি মাকে বোঝাচ্ছে, এতদিন একা ছিল একরকম, সব রাস বড় বউয়ের হাতে ছেড়ে দিলে কিন্তু অশান্তি হবে। প্রিয়া শিক্ষিত, চাকরি করে, ও বড় বউয়ের খবরদারি সহ্য করবে না। কিন্তু বড় ছেলে তো হারিয়েছ, ছোট ছেলেকে অশান্তির ঠেলায় আলাদা হয়ে গেলে তখন কি হবে? আর যতই হোক কাঁচা বয়সে বিধবা, ওদের নতুন নতুন মিষ্টির সংসার মেলামেশা দেখেও কিন্তু একটা হাই লাগবে। তুমি একটু কঠিন হয়ে রাস সামলাও। আমি আর সহ্য করতে পারলাম না। দৌড়ে শাশুড়ি মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে বললাম, মা গো, 12টা বছর তো এই সংসারে সবই ঢেলে দিয়েছি। সংসারে যা যেমন দিয়েছি, এই সংসারটাও তো আমাকে কম কিছু দেয়নি। 12টা বছর আমি কোনোদিন এক রাতের বেশি বাপের বাড়িতে কাটাইনি, কিনা তোমার অসুবিধা হবে বলে। এই বাড়িটা ছাড়া আমার আর কি আছে বলো? আজ তো তোমাদের আর শ্বশুর ঘরের লোক নয়, নিজের ঘরই মনে করি। নিজের মা, নিজের ভাইয়ের আনন্দের দিনে কেউ চোখের জল ফেলে? শুভ কাজে আজ আমার সাপ লাগবে? আমি মুখ বুঝে তোমাদের এতদিনের সেবা করে গেলাম, সংসার আগলালাম, তোমাদের সুখ দুঃখ সুখে তাপে পাশে থাকলাম, আর এই আজ আমি সেই সংসারের ক্ষতি চাইব? শাশুড়ি অপ্রস্তুত হয়ে বললেন, মারে, তোকে যে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবেসেছি, স্নেহ করেছি, কিন্তু যতই হোক আমি তো মা। চারপাশে সবার কথা শুনে আমার যেন কেমন ভয় হয়ে গেছিল। তার মধ্যে প্রিয়ার মা বাবাও সেদিন ফোন করে, সবসময় ভয় কি হয় জানি, এই ছেলেও আমার থেকে যদি দূরে চলে যায়, আমি মা না হতে পারি, কারো সন্তান তো বটে, মায়ের থেকে সন্তান দূরে চলে যাক, এটা কখনো চাইতে পারি না। তুমি এতদিন এই চিনলে আমায়, আর মা মেয়ের সম্পর্কে বাইরের লোকজন কি কখনো ফাটল ধরাতে পারে? সে সুযোগ যদি দাও, তাহলে সংসারে আমার জন্য নয়, তৃতীয় ব্যক্তির জন্য অশান্তি হবে। সংসারে কখনো তৃতীয় ব্যক্তিকে মতামত দেওয়ার সুযোগ দিতে নেই। শাশুড়ি মা তখন বিছানা থেকে নেমে আলমারি খুলে একটা দুধে আলতা জামদানি বের করে বললেন, কাল পাপায় আর তুই বরণ করবি এটা পরে, আর সেজে গুজে। এভাবে তোকে দেখতে আমার ভালো লাগে না রে। আমি এটা আগের থেকেই ভেবে নিয়ে রেখেছিলাম, কিন্তু মাঝখানে সবার কথা শুনে কি যে মরণ দশা হলো আমার। বড্ড কষ্ট দিয়েছি রে তোকে, এসব মনে রাখিস না। আর হ্যাঁ, বিয়ের ঝামেলা মিটে গেলে আমি আবার তোকে পড়াবো। মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার। আমি যতদিন বেঁচে আছি না হয় চালালাম, আমার কিছু হয়ে গেলে তোর কি হবে? আর যাই করিস না কেন, পড়াশোনা করে নিজের জায়গাটা তৈরি করে ফেল, না হলে কেউ তোর কোনো দাম দেবে না রে। একটু থেমে বললেন, বাড়িতে আমরা তো মোট 4টে প্রাণী, আর যে কটা দিন আছে মিলেমিশে আনন্দ করে থাকব। তোর যখন মনে কষ্ট হবে, প্রিয়াকে হোক আমাকে হোক খোলা মনে বলবি। আমাকে শাশুড়ি নয়, তোর বন্ধু মনে করবি, কারণ আমি যেমন নারী কাটা ধন হারিয়েছি, তুইও তো সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়েছিস। সেদিক থেকে এ সংসারে তোর আর আমার কষ্টটা একই। ততক্ষণে সব পুতো শাশুড়িদের মুখে কলুপ আর চোখে আগুন। কড়া ডোজের ওষুধ পড়েছে বুঝতে পেরে মনে মনে বেশ আনন্দ হলো। চোখের জল মুছে ধরা গলায় বললাম, বড্ড ভালোবাসি।